দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জনতার টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান জনতার নেতা। আপনারা দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। আমরা এই দেশকে যারা আলোকিত করেছেন, এ দেশের সে সমস্ত বরেণ্য ব্যক্তিদেরকে এই অনুষ্ঠানে আপনাদের তুলে ধরি। আজকে আপনাদের সামনে উপস্থিত আছেন যিনি একজন মুক্তিযোদ্ধা, দেশ যোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এমন একজন বরেণ্য ব্যক্তিত্ব, জাতীয় রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা সাদিক সিদ্দিকী আপনাদের সামনে উপস্থিত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে জনতার টিভি, দেশ ও জনতার কথা বলে, তো সেখানে দেখি দেশ এবং জনতার সম্পর্কে কি বলা যায়। প্রিয় জনতা, আপনাদের জনতার নেতাকে আমরা হাজির করেছি। আপনাদের আজকে অনেক কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। দেখি আমাদের আজকের যিনি অতিথি, তিনি ছাত্র অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আবার স্বাধীনতা পরবর্তী সময়ে নিজেকে যোগ্য করে গঠন করে দেশ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। একজন সরকারের পরিচালনার অংশ ছিলেন, মন্ত্রী ছিলেন, বর্তমানেও সরকারের জোটের শরিক রাজনীতিবিদ হিসেবে সরকার পরিচালনায় এবং এই সরকার ক্ষমতা আসার পেছনে, এই যে অসাম্প্রদায়িক চেতনার সরকারকে টিকে রাখার পেছনে নানাই চড়াই উতরে পেরিয়ে অনেক ভূমিকা রেখেছেন। সেই সাথে একজন রাজনীতিবিদ, তার চেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি একজন চলচ্চিত্র নির্মাতা, নাটক নির্মাতা এবং অভিনেতাও বটে। আপনি একসাথে জননেতা আর দিক দিয়ে অভিনেতা, নেতা এবং অভিনেতা, এই মিলিয়ে আপনার আজকে শুরু করতে চাই। ছাত্র অবস্থায় যখন সবাই কলম নিয়ে, কাগজ কলম নিয়ে পড়াশোনা করছিল, সে সময় আপনি অল্প বয়সে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কোন প্রেরণায় এত অল্প বয়সে? প্রেরণা বলতে কাদেরিয়া বাহিনী সংগঠিত হয়, কাদের সিদ্দিকীর আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, এবং সেখানে ধরেন আমাদের এই মুক্তিযুদ্ধটা ওই সময়কালে প্রশাসনিক একটা অবস্থা ছিল, বেসামরিক একটা অবস্থা ছিল, সরাসরি যুদ্ধ একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত সব মিলিয়েই থাকা এবং অংশগ্রহণ করে থাকাটাই হলো সবচেয়ে বড় কথা। ওই সময় ওই ইনম্যাচিউর অবস্থায় এটাই সবচেয়ে বড়। এই অল্প বয়সে ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে আপনি কোন কোন ভূমিকা? আমি ধরেন ওই লেখাপড়ার মধ্যে ছিলাম বেশি, ওই রণাঙ্গনে পত্রিকা বেরোত, সেগুলো সাবমিট করা, বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, লেখা, সাইকোলজি করা, এই সমস্তই বেশি ছিল। আর সম্মুখ যুদ্ধে? আর সম্মুখ যুদ্ধে ব্যানট আপনার জ্ঞানের, এই জন্য আপনার, আমরা শুনেছি আপনার জ্ঞানের সাথে এটা আমি খুব ওস্তাদ ছিলাম মোটামুটি। ওটাতে এই যে মুক্তিযুদ্ধের শেষে স্বাধীন বাংলাদেশে এসে আবার কিভাবে লেখাপড়া শুরু করে মনোনিবেশ করলেন? দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম মানে ম্যাট্রিক পরীক্ষা দিই, ফার্স্ট 50 নাম্বারে, 100 করে না। আমরা শুনেছি অটো পাস ছিল নাকি? না, অটো পাস ছিল না, আমরা 50 করেছিল। ওইটা দিয়ে আমরা প্রথম পরীক্ষা, এবং তারপরে আমি করডিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজে ইন্টারমিডিয়েট পড়ি, এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগে লেখাপড়া। আপনার ছাত্র রাজনীতির ইতিহাস সম্পর্কে যদি একটু দর্শকদের বলেন। ছাত্র রাজনীতি আমি ছোটবেলার থেকে, আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন থেকে আমি হাত ধরে, বিশেষ করে আমাদের টাঙ্গাইলের দক্ষিণ টাঙ্গাইল মুক্তিযুদ্ধের বেসামরিক প্রধান ছিল তখন আনোয়ার হোসেন খন্দকার আনোয়ার, উনি আমাদেরকে ছোটবেলায় ওই ডেকে ডেকে বিভিন্ন মিটিং মিছিলে নিয়ে যাইত ছাত্রলীগের। ওইখান থেকে 21শে ফেব্রুয়ারি পালন তখন একটা উৎসবের মতো ছিল আমাদের কাছে। 21শে ফেব্রুয়ারি আসলে ফুল দিব, কিছু চান্দাবাতি তুলবো, হয় স্যান্ডেল কিনবো না শার্ট কিনবো, এরকম ব্যাপারও ছিল ওই সময়। তখন এগুলি ছিল? হ্যাঁ, এইগুলাই। তাই বলে বর্তমান যে ছাত্র নেতাদের মতো না, গাড়ি বাড়ি করে বড় বড় দালান কোঠা করে, ওগুলা না, খুব ছোট্ট চাহিদা ছিল। এবং আমরা ছাত্র অবস্থায় কখনো ওই ধরনের চিন্তা করি নাই। মুক্তিযুদ্ধে যেমন মরে যেতে হবে, কিছু পাইতে হবে, যাইতে হবে, কোনো ব্যাপার ছিল না।
তেমনি ছাত্র রাজনীতিতে ওইভাবে পাওয়ার কিছু ছিল না। তৎকালীন ছাত্র রাজনীতি পারত কি? তাদের এই পোস্টার করা, লিফলেট করা, মাইকিং করা, এই মিছিল করা, এই বিষয়গুলি কিভাবে দেখেন? এটা ধরেন তখন আমরা যারা পোস্টার লাগাইতাম তারা কারাকারি করতাম যে কে বেশি পোস্টার লাগাইতে পারে, খালি আঠা মাইরা যার যার মতো নিয়ে লাগান। আগে তো লাগানো না, লেখাও তো ছিল, লেখা পোস্টার লেখা, হাতে লেখা ছিল, হাতে লেখা হাতে পোস্টার। লেখা পোস্টার ছিল, এমনি ছাপানো গুলাও ছিল, হাতে লেখা পোস্টারই বেশি ছিল। হুম। এবং ওগুলো লিখে হয়তো 4-5 জনে মিলে লেখা হইতো, পরে ওগুলো লাগানো হইতো। তো ওই লাগানোর সময় আমার একটা ঘটনা খুব মনে পড়ে এখন। ছাত্রের নিয়ম, ছাত্রের পোস্টার লাগাই গেছে, আমরা ওইটারে উঠে দিয়ে তার উপর পোস্টার লাগাই, দুষ্টামি আর কি একটা। পরে ছাত্রদের লোক এসে বলতেছে আপনারা এরকম করতেছেন, তো যাই হোক পরে আমরা আর করি না এগুলা। এরকম হয়েছে অনেক সময়। আর মাইক মারাটা তো আমি মাইক মারায় খুব উস্তাদ ছিলাম। জনসভার মাইক মনে করেন সকালবেলা 10টার থেকে শুরু করে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত মাইকে রিক্সার মধ্যে বসে মাইকে আজকের জনসভায় বলতে দেবেন অমুক তমুক ইত্যাদি পাবলিসিটি গুলা করতাম। পোস্টারিং তো হইতই, কিন্তু এখন পার্থক্যটা হলো এখন একটা পোস্টার 4 টাকা 5 টাকা দিয়ে ছাপাইতে হয়, লাগাইতে 6-7 টাকা লাগে, তারপরে অর্ধেক মাইট যায়। ব্যানারে ব্যানারে ফেস্টুনে একেবারে 1.5-6 লাখ। তারপরে যারা ছাত্র নেতা তারা কখনো চিন্তা করতো না যে গাড়ি বাড়ি থাকতে হবে। এখনকার যারা যে চিন্তা ভাবনা করে, তখন এগুলো ছিল না। এই পার্থক্য তো আসে। এবং তখন যারা ভালো ছাত্র ছিল তারা কিন্তু ভালো নেতা, মেধাবীরা। পরবর্তী পর্যায়ে কি হয়েছে, যত পচা ঘষা সেগুলো বেশি মাস্তানি লীগ, মাস্তানি তন্ত্র, মাস্তানি ইউনিয়ন, মাস্তানি বাহিনী, এইটা দিয়ে তখন মেধাতন্ত্র থেকে মাস্তানতন্ত্রের বেশি রূপান্তর হয়েছে। এবং সেটা শুধু লোকাল না, ন্যাশনালি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওই গ্রামের একটা কলেজ পর্যন্ত, স্কুল পর্যন্ত এই জিনিসটা গায়ের জোর পৌঁছে গেছিল। এবং সেইভাবে নেতৃত্ব সৃষ্টি হয়েছে। এই জন্যই সঠিক নেতৃত্ব আমাদের গড়ে উঠতে সক্ষম হয় অনেকাংশে। ছাত্র জীবন শেষে কিভাবে কর্মজীবনে প্রবেশ করলেন? ছাত্র জীবন শেষে আমি মোটামুটি ছাত্র থাকা অবস্থাকালীন সময় আমি সংস্কৃতির প্রতি খুব দুর্বল ছেলেবেলা থেকে। আমি ছোটবেলায় নাটকে আমি চেহারাটা মোটামুটি সুন্দর ছিল বলে, এখনো তো সুন্দর, ওই মেয়েদের পাঠও করছি। তাই আগে এটাই হতো, আগে নাটকে মেয়ে পাওয়া যেত না, ছেলেরা মেয়ে সাজতো। আমার সব ধরতে না, তোমাকেই করতে হবে। আমি করতে চাইতাম না, আমার দাদার নিষেধ ছিল যে মেয়ের পাঠ করবে না। পরে তার নিষেধ অবজ্ঞা করে আমি মেয়ের পাঠ করছিলাম, খুব নাম হয়েছিল এটা দিচ্ছে। পরে আমি 10 হাত আবার নাচে এসে শুরু খাইছি। হ্যাঁ, এর থেকে আমি মেয়ের পাঠ করি। পরবর্তী পর্যায়ে আমি স্টেজে বহু নাটক করছি, ঢাকার মহিলা সমিতি থেকে শুরু করে টাঙ্গাইলের মঞ্চে, বিভিন্ন জায়গায়। আপনার অভিনীত মঞ্চ নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল? মঞ্চ নাটকের মধ্যে ধরেন ওই ইডিপাসটা হলো সবচেয়ে বেশি। যেমন সেই ক্যাডমসের প্রাচীন গোত্রভুক্ত নাগরিক দল, তোমাদেরই অনুনয় কেন, হস্তবদ্ধ বিনীত প্রার্থনায় কোন বেদনার নিপীড়ন থেকে তোমরা মুক্তি কামনা করো, এই সমস্ত ডায়লগ ছিল আর কি। দেখো, আর আপনার অভিনীত নাটক চলো বাংলাদেশ টেলিভিশনে গেছে? হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশনে আমার প্রথম নাটক হলো 10 নম্বর বিপদ সংকেত। এর মধ্যে আমি মুখ্য চরিত্রে করছিলাম। এরপরে বেশ কয়েকটা করছি। পরবর্তী পর্যায়ে আমার আর অভিনয় করার প্রতি আগ্রহ কমছে। আমি মূলত অভিনয়ের ইচ্ছা ছিল প্রথম দিকে প্রবল, কিন্তু আমার উস্তাদ শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম, উনি খুব নাম করা পরিচালক বাংলাদেশে বিখ্যাত, উনি মুক্তিযোদ্ধার চলচ্চিত্র দিয়ে শুরু করে ওরা 11 জন দিয়ে শুরু। উনি আমাকে বললো যে অভিনয় কি করবো আমি,
করাবা, হুম। এই আমার পর্দার পিছনে কাজ শুরু হয়ে গেল। আমি খুব ভালো ভালো কিছু ছবিতে কাজ করছি, আপনার সূর্য বিগল বাড়ি থেকে শুরু করে বেশ কয়েকটা ভালো ভালো ছবিতে। আপনার আপনার নির্মিত চলচ্চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য আমার নির্মিত চলচ্চিত্রের প্রথমটা হলো সুন্দরী বেওলা, এটা কবি আল মাহমুদের জল বেশ্যা গল্প অবলম্বন, একটা সাংঘাতিক ছবি। সাধারণ 2 নম্বর হলো কবি রোকেয়া ইসলামের লেখা ভালোবাসা ছাড়া কেউ কি বাঁচে। তারপরে মুক্তিযুদ্ধের উপর হৃদয় 71। হৃদয় 71-এর স্মৃতিটা যদি বলেন একটু। হৃদয় 71 বহু আশা নিয়ে আমি তৈরি করছি, এবং এত অ্যারেঞ্জমেন্ট এখন পারবো কিনা জানি না, হয়তো সুযোগ থাকলেও পারবো না, টাকা থাকলেও হবে না। আমি এটা পুরো দোহারে একটা গ্রামের মধ্যে শুটিং করছি, ওই ধরনের ওই পাকিস্তানের আমলের পরিবেশটা ক্রিয়েট করা। তো দেখলাম যে দেশের সমস্ত রাজনৈতিক দল, মত, পেশাজীবী সবাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। তা আমি একটা মুক্তিযুদ্ধের ছবি তৈরি করি, এটা লাভও হবে, একটা ইতিহাসও হবে। তখন আমি ওইটা তৈরি করি, 80 লক্ষ টাকা খরচ করি, ফেরত পাই মাত্র 18 লক্ষ টাকা। এত মুক্তিযুদ্ধের চেতনার লোকজন দেখতে যায় চেতনার লোকজন, তাদেরকে আমি আর চেতনায় খুঁজে পাইনি। এই জন্য অনেক সময় বলি যে চেতনাটা মুখে, অন্তরে না। অন্তরে যদি থাকতো তাহলে আমার কত কোটি দেশে সবাই চলচ্চিত্র দেখতো। আবার টেলিভিশনে চলার পরে বলছে খুব ভালো জিনিস হচ্ছে, বাংলা দেখ। ওইটা দেখার পরে আমার প্রশংসা করছে। একটা কথা আছে, হাসির কথা আছে, যে রিসিপশন ভালো, সেল খারাপ। এগুলো হলে বলে। হ্যাঁ, রিসিপশন ভালো মানে হ্যাঁ সুন্দর ছবি সবাই বলো, কিন্তু পয়সা দেওয়া টিকিট কাইটা কেউ যে সিনেমা হলে দেখা সেটা দেখছে সেল খারাপ। তা আমি তো ওইটা চাই না, আমি চাই সেল ভালো হোক, রিসিপশন খারাপ হোক। যাই হোক, এইভাবেই আগে যাই। এবং পরবর্তী বর্তমানে এই করোনা না হলে আমার একটা ছবি মুক্তি পাইত, এটার নাম হলো ডাইরেক্ট অ্যাটাক। পুরো কমার্শিয়াল ছবি। কবি আমিন খান, শিরিন শিলা, ইমন, কবি রিপা থেকে শুরু করে আরো বহু আর্টিস্ট আছে। খুব কমার্শিয়াল ছবি এটা, একেবারে মারামারি, কাটাকাটি, ফাইট, ডান্স, এই সমস্ত। আশা করি সামনে যখন মুক্তি দেবেন, আমি আশা রাখতেছি এটা আগামী রোজার ঈদে যদি করোনা এই ধাপটা কেটে যায়, আশা করি এটা আপনার ব্যবসা সফল হবে। আমরা আশা করি এটা দেখা যাক, বাকিটা খুদা ভরসা। আমরা চলচ্চিত্র জীবন, সংস্কৃতি জীবন, সংসার জীবন সম্পর্কে যদি একটু বলেন, কিভাবে শুরু করেছিলেন? সংসার জীবন প্রথমে আমি একটা নায়িকার সাথে প্রেম করি, তো পরবর্তী পর্যায়ে তার সঙ্গে আমার বিয়েও হয়, নাম বলবো না এই মুহূর্তে। তো কিন্তু টিকে না, চলচ্চিত্রের সংসারের মধ্যে ভেঙে যায়। হ্যাঁ, তারপরে আমি একজনের সাথে মোটামুটি দেখাশোনা হয়ে হঠাৎ করে একটা বিয়ে করে ফেলি একটা মেয়েকে। তারপরে তাকে নিয়ে সংসার চলে আছে এখনো। কত বছর পার করলেন? এই 30 বছর তো পার করলামই, 30-32 বছর। তো একটা সন্তান আমার ছেলে, ও ল পাস করছে, প্রেম করে আবার বিয়েও করে ফেলছে। সেও আর এক সিনেমার নায়িকা ছিল, বাপের পথে হেঁটেছে। হ্যাঁ, বাপ যদি নায়িকাকে বিয়ে করতে পারে, ছেলে দোষ নেই। আর জীবনে প্রেম তো আসে, প্রেমকে তো আর বাধা রাখা যায় না, আর প্রেম বলে কেউ আসে না। হয় এখনো যে আমার প্রেম নাই, এটা তো সত্য কথা বলবো যে আছে, অবশ্যই আছে, কিন্তু এখনকার প্রেমটা অন্যরকম। এখনকার দেশ প্রেম, মানব প্রেম, জনতার প্রেম প্লাস নারীর প্রেমও থাকে, কিন্তু সেটার মধ্যে কোনো অশ্লীলতা থাকে না, কোনো কামনা বোধ থাকে না। প্রেম একটা সুন্দর জিনিস থাকতে পারে, একটা ভালো বন্ধুত্ব থাকতে পারে, একটা ভালো গার্লফ্রেন্ড থাকতে পারে ইত্যাদি, কিন্তু একাধিক জন থাকলে সেটা হলো খারাপ। সেটা হয়তো কারো কাছে আমি এটা ওপেনলি বলতে পারি, থাকতেও পারে। আচ্ছা, আজকে 27শে ডিসেম্বর,
ছেষট্টি সাল খুব ইতিহাসের একটি ঐতিহাসিক সময়, 6 দফা আন্দোলন। আজকে আপনি 66 বছরে পা রাখলেন, কিভাবে দেখেন সেই 6 দফা থেকে রাজনীতি আমরা শুরু, এখানে এসে ওই রাজনীতিতেও যেমনি শুরু হয় শেষ যেভাবে হয়, তা আমারও জন্ম যেভাবে হয়েছে। আমি একজন পুলিশের সন্তান, একমাত্র ছেলে। একমাত্র হ্যাঁ, আমার বাবাও এক বেটা ইয়ে ছিল, দাদাও এরকম, আমি এরকম, আমারও একটা সন্তান। এই পর্যায়ে ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা মোটামুটি যেটা বলে যে সোনার চামিচ না হোক রূপের চামিচ মুখে দিয়ে আসছিলাম। পরবর্তী পর্যায়ে অনেক কষ্ট করতে হয়েছে এবং লেখাপড়া করাটা একটা কষ্ট, অর্থনৈতিক তত সচ্ছলতা ছিল না, আর বিভিন্নভাবেই গেছে। কিন্তু যাই হোক, আমার আবার বেশি চাহিদা খুব কম, অর্থনৈতিক চাহিদা খুব কম। আমি তো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, আমি ইচ্ছা করলে ঢাকা শহরে বহুত বাড়ি গাড়ি বহুত কিছু করতে পারি। আপনার পিছনে যারা ঘুরেছে তারা তো অনেক বাড়ি গাড়ি করছে। আমার যারা ব্যাগ টানছে বা আমার সাথে যারা হাত পা টিপা দিছে বলতে পারবো, তারা এখন কোটি কোটি টাকার মালিক, বহুত বাড়ি ঘরের মালিক, বহু ফ্ল্যাটের মালিক, বহুজন এমপি হয়েছে, বহুজন মন্ত্রী হয়েছে দু একজন। আবার চলচ্চিত্র বা নাটক লাইনে যারা আছে, বহু ছেলে মেয়েকে আমি হাত ধরে সুপারস্টার বানাইছে, সুপারস্টার হয়ে গেছে। তবু এখন আমি বলবো যে চলচ্চিত্রের যে সম্মানটা আছে নাটকে সেটা নাই, আবার নাটকে যেটা আছে রাজনীতিতে সেটা নাই। সেটা রাজনীতিতে এখন মনে করেন যে জুনিয়র সিনিয়র কোনো বিষয় নাই, সিনিয়র নেতারা গেলে উঠে দাঁড়ায় না, নাও দেখার ভান করে। এটা কিন্তু ভদ্রতা বা সৌজন্য বোধ, ওই সৌজন্য বোধ নাই এখন। যে আপনার জাতির জনক বঙ্গবন্ধু তার নেতাকে পা ধরে সালাম করা, রাষ্ট্রপ্রধান বলতে হয়। আমি একটা ঘটনা বলি আপনাকে। বঙ্গবন্ধু তখন প্রধানমন্ত্রী, স্বাধীন বাংলাদেশের সর্বেসর্বা, টাঙ্গাইলে গেলেন, মৌলানা ভাসানী কাকমারি মহাবিদ্যালয়টা উদ্বোধন করার জন্য। তো একটা বড় চেয়ার প্রধানমন্ত্রীর জন্য রাখা হয়েছে, আর পাশে সবগুলো নর্মাল চেয়ার। তো মৌলানা ভাসানী নর্মাল চেয়ারে বলে, প্রধানমন্ত্রী ওইটার মধ্যে বসবে। প্রধানমন্ত্রী ওইটার বঙ্গবন্ধু ওইটার মধ্যে বসলেন। ওখানে মৌলানা ভাসানীকে নিয়ে বসে, সে পাশের চেয়ারে বসে, নিচে বসতেছিল, পরে টাইনা তারে উপরে। এই বঙ্গবন্ধুর আদর্শ, এই জন্য বঙ্গবন্ধু হয়েছিল। এই আদর্শটা কি তার কর্মীরা মানে না? আমরা মানি না। ওই জিনিস তো এই জন্যই তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিতে একজন, 10 জন না। ওই এক, আমরা কথায় কথা যে আদর্শের কথা বলি না, সেই আদর্শ তো নাই। গণতন্ত্রের মানুষ তো সরওয়ার্দী আওয়ামী লীগের প্রতিষ্ঠা। আওয়ামী লীগ কি সেই ঘরানায় থাকে? অনেক সময় বিচ্যুতি হয় না? জীবনের 66 বসন্তে দাঁড়িয়ে চাওয়া পাওয়ার হিসাবটা মিলাচ্ছেন কিভাবে? চাওয়া পাওয়ার কোনো হিসাব নাই, যা আছে চলবে। আমরা তো মুসলিম, পরজন্মে বিশ্বাসী। যদি পরজন্মে বিশ্বাসী হই, আবার নতুন ভাবে যদি জন্ম নিতে হয়, সাদেক সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা কি হিসেবে জন্ম নিতে চাইছে? আবার মুক্তিযুদ্ধ, আবার মুক্তিযোদ্ধা হিসেবে। আমরা সবাই হয়তো অনেক কিছু হতে, নেতা হতে পারবো, অভিনেতা, কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারবো না। আবার পরজন্মে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জন্ম নিতে চান, এবং সেটা যদি ম্যাচিউরড অবস্থায় হয় সেটা আরো বেশি খুশি হয়। কারণ ম্যাচিউরড অবস্থা হলে সে কাজটা ভালো করে করতে পারতাম, সাংগঠনিক ক্ষমতা তখন অনেক বেশি থাকতো এবং তখন কমিটেড থাকতাম বেশি। আজ থেকে 30 বছর আগে আপনি রাষ্ট্র পরিচালনার অংশ ছিলেন, এখনো নেপথ্যে আপনার অবশ্যই অংশ, 14 দলের একজন নেতা হিসেবে বর্তমান সরকারের যে সফলতা, ক্ষমতায় আসা, টিকে থাকা এবং অসাম্প্রদায়িক শক্তিকে পরাভূত করে মুক্তিযুদ্ধের চেতনা দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও আপনাদের এখন প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে। এটাকে কিভাবে দেখেন? দেখেন, 14 জানুয়ারি নির্বাচন, ঠিক আছে, ওই নির্বাচনে বিএনপি আসলো না, অন্য দলও না করে দিলে আসবে না। তখন আমরাই প্রথম যে বললাম যে কেউ আসুক আর না আসুক, আমরা নির্বাচনে আসবো। বুঝছেন? এই যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সরকারকে টিকে যাওয়া, এই যে জিনিসটা পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা 14 দল করি ঠিকই, কিন্তু
আন্তরিকভাবে কতজন 14 দলের প্রতি কমিটেড সেই ব্যাপারে আমি সন্দেহ পোষণ করি। তবু বলবো যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। একটা বিষয় প্রশ্ন করি, আপনিও ছিলেন আমিও ছিলাম, যখন আমরা সংলাপ চলে ইলেকশনের আগে, হ্যাঁ। তখন আমরা এক প্রশ্ন করি, যদি আমরা আবার সরকার গঠন করি কিভাবে হবে? আমরা তো রাজপথে একসাথে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বললেন আমরা একসাথে ছিলাম, সরকারও একসাথে থাকবো। কিন্তু সরকার গঠন হওয়ার পর পরে বলে যে আমরা 14 দলের শরিকদেরকে কার্যকর একটি বিরোধী দল হিসেবে দেখতে চাই। এটাকে কিভাবে বলেন? এটাকে বলবো এইভাবে যে দায় সারা গোছের, এবং এটাকে বলবো যে সত্যের অপলাপ বলবো, এটা বলবো যে পাশ কাটিয়ে যাওয়া আর কি। আপনার সঙ্গে আমার ভালোবাসা ছিল, প্রেম ছিল, ব্যাকআপ হয়ে গেছে, কিন্তু প্রেম ছিল, কিন্তু এখনো দুজনকে ভালোবাসে যাব, হয়তো কিছুই নাহি পাবো, তবু ভালোবেসে যাব, দূর থেকে না তবু কাছ থেকে ভালোবেসে যাব। এটাই জীবনের 66 বসন্তে দাঁড়িয়ে নতুন প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। নতুন প্রজন্মকে কি বলবো, যে তোমরা হলে মুক্তিযুদ্ধের চেতনার সফল একজন সৈনিক হিসেবে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করবে, সৎভাবে, ন্যায়ভাবে এবং সত্যিকার ভাবে মানুষের জন্য মানুষ হিসেবে গড়ে উঠবে, এবং যে যেখানে যে অবস্থায় থাকে তার কাজটুকু সঠিক এবং সততার সাথে করবে। সেটাই আজকের দিনে আমার মূল প্রত্যাশা। আজ 27শে ডিসেম্বর আপনার 66তম জন্মদিন। আপনার জন্মদিন আপনাকে জনতার টেলিভিশন পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সকল ভক্তদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনার পরিবারের সকল সদস্য, রাজনৈতিক বন্ধুদেরকে। আপনাকেও ধন্যবাদ, জনতার টিভিকেও ধন্যবাদ, এবং দেশ ও জনতার কথা বলে এই কথাটা যেন ঠিক থাকে, এই কথাটা যেন নড়চড় না হয়, সেটাই চাইব। কারণ আমাদের দেশে গণতন্ত্র রাজনীতির মধ্যে এক এক সময় এক একজন এক এক রকম কথা বলে, তো এবার জনতার কাছ থেকে যেন বিচ্যুত না হয়, জনতাকে যেন সঠিক জিনিসটা পৌঁছাতে পারে, এটাই আমার জন্মদিনে জনতার কাছে প্রত্যাশা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, জনতার টেলিভিশন আমরা একজন আলোকিত জনতার নেতাকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আবার ওনার ছাত্র জীবন থেকে শুরু করে আজকে সংস্কৃতি জীবন, রাজনৈতিক জীবন, পুরো জীবনটা আলোকিত, এবং তিনি দেশপ্রেম, মানব প্রেম ছিল ওনার জীবনের ব্রত। মহান মুক্তিযুদ্ধে একজন সম্মুখ যোদ্ধা। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরো জীবনের সফলতা কামনা করছি। প্রিয় দর্শক, আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল জনতার টেলিভিশন। আগামী পর্বে আর একজন আলোকিত জনতার নেতাকে নিয়ে হয়তো আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন জনতার টেলিভিশন। খোদা হাফেজ।